ট্রিকি মান্ত্রাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব তোমাদের সকলের বহু প্রতীক্ষিত এসএসসি সিজিএল এর 2026-এর নোটিফিকেশান নিয়ে। তোমরা সকলেই জানো 2026 সিজিএল এর নোটিফিকেশান অলরেডি আউট হয়ে গেছে, যেটার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো কিছু এক পয়েন্টে ডিসকাস করা দরকার বলেই আজকের ভিডিওটা করা। প্রথমেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটগুলো সবসময় খুব ভালো করে দেখবে। প্রথমে যেটা আছে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা শুরু হচ্ছে কবে? অলরেডি শুরু হয়ে গেছে 21শে মে থেকে, চলবে 22শে জুন পর্যন্ত। 22শে জুন অবধি কেউ অপেক্ষা করো না, ঝটপট শুরুর দিনগুলোতেই করে ফেলো, তাহলে প্রবলেম হলেও তোমরা সেটা নিয়ে ডিসকাস করতে পারবে। নেক্সট, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অনলাইন অ্যাপ্লিকেশন। তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন কবে অবধি করতে পারবে? 22শে জুন রাত 11টা পর্যন্ত। আর লাস্ট ডেট অফ অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অর্থাৎ ফি পেমেন্ট কতক্ষণ করতে পারবে সেটা হচ্ছে 23শে জুন পর্যন্ত। অর্থাৎ 22শে জুন ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, আর 23শে জুন লাস্ট ডেট, একটা দিন এক্সট্রা আছে ফর্ম যার ফি পেমেন্ট বাকি যদি কারো থেকে যায়, কারো যদি কোনো টেকনিক্যাল গ্লিচ হয়, সেই পেমেন্টটা করার জন্য। নেক্সট কি বলেছে? নেক্সট ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ইনক্লুডিং অনলাইন ফি পেমেন্ট। আরও ডেট পরবর্তীতে অনলাইন ফিতে কারো যদি অনলাইন ফর্মে যদি কারো কোনো ভুল হয়ে থাকে, সেটা কারেকশানের জন্য কবে থেকে কবে ডেট দিচ্ছে? 29শে জুন থেকে 1 জুলাই পর্যন্ত। এটা অনেকে কনফিউশন হয়ে থাকে, অনেকে ভাবে যে যেহেতু অনলাইন ফি পেমেন্টের জন্য খুলছে, তাহলে 29শে জুন থেকে যে আবার যখন খুলবে তখন আমরা আবার অ্যাপ্লিকেশান করতেও পারবো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। কি করতে পারবে? শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশান অলরেডি এই 22 তারিখ অবধি সাবমিট করে দেবে, তারা তাদের অ্যাপ্লিকেশান কারেকশান করতে পারবে। আর ফি পেমেন্ট যদি কারো 23 তারিখেও না হয়, সেই 23 তারিখে ফি পেমেন্ট, এবং চেষ্টা করতে হবে সেখানে যদি কারো কোনো ফল্ট চলে আসে সেক্ষেত্রে সেটা কিন্তু করতে পারবে। নেক্সট কি খুব ইম্পর্টেন্ট জিনিস, টেন্টেটিভ শিডিউল অফ টায়ার 1, অর্থাৎ কম্পিউটার বেসড টায়ার 1 এক্সামিনেশন হয়, সেটা টেন্টেটিভ শিডিউল কি? আগস্ট সেপ্টেম্বর 2026 আগস্ট সেপ্টেম্বরেই হবে। আর টিয়ার 2 কবে হবে? টিয়ার 2 হবে ডিসেম্বর 2026। নেক্সট, যদি কারো কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে টোল ফ্রি একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্মে, যদি কারো কোনো সমস্যা হয় সেটা হচ্ছে টোল ফ্রি নাম্বার। এটা খুব ভালো করে কিন্তু ডেটগুলো মনে রাখবে। কেউ কিন্তু এই হয়তো প্রিপারেশান নিচ্ছ খুব ভালো করে, কিন্তু অথচ ফর্ম ফিল আপই করতে লাস্টের দিন গিয়ে মনে পড়ছে ফর্ম ফিল আপ, তখন আসছে টেকনিক্যাল গ্লিচ, সেটা কিন্তু কেউ করতে যেও না। নেক্সট, এটা হচ্ছে ডিটেলস অফ পোস্ট। সবাই কিন্তু খুব ভালো করে ডিটেলস অফ পোস্টগুলো দেখবে এবং এজ লিমিটগুলো দেখবে। দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে পে লেভেল 8-এর পোস্টগুলি। পে লেভেল 8-এ এই 3টি পোস্ট আছে: অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার সেন্ট্রাল ক্যাডারের, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার স্টেট ক্যাডারের এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার স্টেট ক্যাডারের। 3টেরই বয়স সীমা কি 18 থেকে 30, এবং 3টি কি পে লেভেল 8-এর 3টি হচ্ছে পোস্ট। নেক্সট আসছে পে লেভেল 7। এই পে লেভেল 7-এর একটি পোস্ট এবং আরও কয়েকটি পোস্ট আছে এখানে, এবং এখানেও প্রত্যেকটাই দেখো 30 হচ্ছে আপার লিমিট, কিছু কিছু লোয়ার লিমিট 18 আছে, আর কিছু কিছু লোয়ার লিমিট 20 আছে। পোস্টগুলো সকলেই খুব ভালো করে দেখে নেবে যাতে পোস্ট কোনো কনফিউশন না হয়। নেক্সট আসছে পে লেভেল 6। পে লেভেল 6-এ দেখো এখানে কটি পোস্ট আছে, এবং এখানে অবধি হচ্ছে পে লেভেল 6 শেষ, যেখানেও কি বয়সের লিমিট কত আছে? শুধুমাত্র জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, অর্থাৎ এই 7 এই পোস্টটিকে বাদ দিয়ে কিন্তু সব কিছুই কিন্তু 18 থেকে 30গুলো সব পোস্টেরই কিন্তু আপার লিমিট আছে। আমরা কোয়ালিফিকেশান যেটা নিই সেটা নিয়ে পরে আলোচনা করছি, এখানে শুধু পোস্টগুলো আমরা দেখে নিচ্ছি। এখানে দেখো অডিটার এই পোস্টগুলো আছে, এগুলো হচ্ছে পে লেভেল 5-এর। পে লেভেল 5-এর অডিটার এখানে 2টো পোস্ট আছে, আর এখানে আছে এই 6 পর্যন্ত পোস্টগুলি। এগুলো হচ্ছে 18 থেকে 27। এখানে দেখো, এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারছো না, যাতে 18 থেকে 27 পর্যন্তই কিন্তু এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট, পে লেভেল 4-এ কী আছে? এই 6টি পোস্ট আছে, এগুলোরও কি 18 থেকে 27 পর্যন্ত এজ লিমিট। এবং পে লেভেল 4 এবং পে লেভেল 5 এই দুটি কিন্তু গ্রুপ সি পোস্ট, এবং বাকি সবগুলি কিন্তু গ্রুপ বি পোস্ট। ঠিক আছে, তাই প্রত্যেকটা পোস্ট ডিটেলস এবং তার কোয়ালিফিকেশান সবগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে। নেক্সট, তোমরা যেটা জানো ভ্যাকেন্সি এবং রিজার্ভেশন, যেটা টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া আছে সেটা দেওয়া আছে অ্যাপ্রক্স 12,256। 12,200 আমরা যেটাকে বলি যে 12,256 যখন বলছে মানে 12,256 প্লাস হচ্ছে আমার অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আছে। যদি আমরা আরটিআর হিসাবে দেখি তাহলে আমরা দেখেছিলাম 14,000 ভ্যাকেন্সি ছিল, 14,000 প্লাস, কিন্তু যেটা এসছে এখানে টেন্টেটিভ, এটা পরে কিন্তু
বাড়তেও পারে। এখানে কি বলেছে, ফর ক্যান্ডিডেটস গ্রেটার দ্যান টেন্টেটিভ ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার খুব ভালো করে এটা দেখবে, ভ্যাকেন্সি সব কিছু এখনও কিন্তু আসেনি, কারণ এখানে বলাই থাকে যে স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকেন্সি আর নট কালেক্টেড বাই দ্য কমিশন। এবার ভ্যাকেন্সি সেটা ইনক্রিজ হতেই পারে। এবার রিজার্ভেশনের ব্যাপার যেটা আসে সেটা হচ্ছে সকলেই জানো যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে SC ST OBC AWX এক্স সার্ভিসম্যান পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু বয়সের ক্ষেত্রে রিজার্ভেশন, যেখানে 18 থেকে 30 দেখছি সেখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাগ থেকে যায়। ক্লিয়ার? নেক্সট যেটা আসলে এই জিনিসটা সকলেই জানো যে ক্যান্ডিডেট কি হতে হবে, এই যে সিটিজেনশিপের যেটা চলে আসছে, প্রত্যেকে এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে নেবে। নেক্সট এজ লিমিটের ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে, ফর পোস্ট অফ, এটা একটা কনফিউশন হতে পারে যে কারো কোন 27 বছরে কোনটা নেব, ডেট একটা কিন্তু পার্টিকুলার ডেটের হিসাবে কিন্তু বয়সটা হিসাব হয়। দেখো এজ লিমিট কিন্তু কবে ডেটটার হিসাব হবে, 1/8/2026 হিসাবে হবে। এখানে ডিটেলসে দিয়েও দেওয়া আছে 18 থেকে 27 মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এই 2/8/1999 থেকে 1/8/2008 পর্যন্ত যাদের জন্ম তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 20 থেকে 30 পোস্টগুলিতে কারা কারা করতে পারবে, 2/8/96 থেকে 1/8/2006 পর্যন্ত যারা। আর 18 থেকে 30 এখানেও কিন্তু বলেছে কি 2/8/96 থেকে এখানে কি দেওয়া আছে 1/8/2008 পর্যন্ত। আর 32 কি 2/8/94 পরে যাদের জন্ম এবং 1/8/2008 আগের জন্ম, এইরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল? নেক্সট এখানে রিজার্ভেশনটা দেওয়া আছে SC STদের জন্য 5 বছর, OBCর জন্য 3 বছর, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য 10 বছর, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি তারা যদি OBC হয় তাহলে 13 ইয়ার্স, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 ইয়ার্স, আচ্ছা SC ST হলে সেটা হচ্ছে 15 বছর। ডিফেন্স পার্সোনাল ডিসেবল অপারেশন ডিউরিং হসপিটালাইজ উইথ এনি ফরেন কান্ট্রি অর ইন ডিস্টার্বড এরিয়া রিলিজ অ্যান্ড কনসিকুয়েন্সেস থিওরি অফ, তারা 3 বছর। আর তারা যদি SC ST হয় সেখানে কিন্তু 8 বছর। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু প্রত্যেকে বাকিরা ভালো করে দেখে নিও। এবার যেটা এবছরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, বাকি সবসময় মনে রাখবে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশানটা পড়া ভীষণ ভীষণ জরুরি। এবার এই পরীক্ষাটার ক্ষেত্রে যেটা এবছরের জন্য আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের সেকশনাল টাইমিং চলে এসছে। এবার সেই সেকশনাল টাইমিংয়ের ব্যাপারটা কোথায় দেওয়া আছে, আচ্ছা এখানে প্রত্যেকটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু দেওয়া আছে, সেটা কে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেবল সেটা কিন্তু দেখে নেবে। যেমন ব্যাচেলার ডিগ্রি লাগছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারের জন্য, প্রফিসিয়েন্সি লাগছে, এগুলো হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। আর ডিজারেবলের মধ্যেও কী কী আছে প্রত্যেকটা কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু দেখে নেবে, কে কোনটাতে অ্যাপ্লাই করতে পারছো সেটা দেখেই কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? বাকি স্ট্যাটিস্টিক্সের জন্য জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারদের জন্য কোথায় কি লাগছে সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে দেখে নিয়ে সবাই কিন্তু তারপরে অ্যাপ্লাই করবে। এবং এবার সকলেই জানো যে শুধুমাত্র জেনারেল ছেলেদের ক্ষেত্রেই কিন্তু এক্ষেত্রে টাকা লাগছে, কত টাকা লাগছে 100 টাকা লাগছে, আর বাকি কিন্তু কারো কোনো ফি লাগছে না। সে ওমেন ক্যান্ডিডেটস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, বাকি কোনো কারো টাকা লাগছে না, শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি মেল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে। এবার দেখো এই যে উইন্ডোটা খুলবে 29/6 থেকে 1/7 পর্যন্ত, সেখানে কি লেখা আছে, আফটার ক্লোজিং ডেট ফর রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন দ্য কমিশন উইল প্রোভাইড এ পিরিয়ড অফ 3 days টু এনেবল ক্যান্ডিডেটস টু কারেক্ট মডিফাই অনলাইন অ্যাপ্লিকেশন প্যারামিটার wherein candidates will be allowed to resubmit applications after making requisite correction changes in the online application data as per their requirement। এবার কি ভালো করে কিন্তু বলে দিয়েছে যে প্রত্যেকে যারা অ্যাপ্লাই করেছে তারাই কিন্তু এখানে কারেকশন করতে পারবে। নেক্সট কি বলেছে, দ্য কমিশন উইল লেভি এ ইউনিফর্ম কারেকশন চার্জ 200 ফর মেকিং কারেকশন অ্যান্ড রিসাবমিটিং মডিফাইড কারেকশন অ্যাপ্লিকেশনস ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড 500 ফর সেকেন্ড টাইম। অর্থাৎ প্রথমবার কারেকশনের জন্য 200 টাকা নিচ্ছে এবং পরের বারের জন্য কিন্তু 500 টাকা নেবে। তাই খুব ভালো করে প্রথমবারই চেষ্টা করবে, একদম প্রথমে যখন অ্যাপ্লিকেশন করছো সেটা কিন্তু ভালো করে সাবমিট করার। এবার এখানে সেন্টারগুলো দেওয়া আছে, যার যেখানে সেন্টার ওটা কিন্তু সবাই দেখে নেবে, প্রত্যেকটা সেন্টার কোথায় কোথায় কোন ডিস্ট্রিক্ট কোন স্টেটের কোথায় কোথায় সেন্টার হচ্ছে। এবার যেটা আসছি সেটা হচ্ছে কিন্তু আমরা পরীক্ষাতে আসছি। পরীক্ষা দুটো পার্টে, টিয়ার 1 টিয়ার
2 এবং কি হচ্ছে যে এবারের যেটা পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবার কিন্তু সেকশনাল টাইম আছে। কি আছে? সেকশনাল টাইম। আগের বার যেমন তোমরা কি করতে, আমাদের টোটাল পরীক্ষার মধ্যে কি ছিল, 100 কোশ্চেন ছিল, যেখানে 200 মার্কস ছিল। এই 100টা কোশ্চেন স্টুডেন্টরা কী করতো, জিকের ক্ষেত্রে হয়তো 10 মিনিট অ্যাপ্লাই করতো, পরীক্ষা হয়তো 60 মিনিটেরই হচ্ছিল। এবার পরীক্ষা যখন 60 মিনিটের হয়ে গেল, এবার স্টুডেন্টরা কী করলো, 10টা মিনিট হয়তো জিকের জন্য দিল, সেখানে 30 মিনিট দিয়ে দিচ্ছে সে ম্যাথসের জন্য, এবার বাকি সাবজেক্টের জন্য 25 মিনিটস করে, মানে খুব একটা নিজেদের মতো করে তোমরা করছিলে সেটার জন্য। কিন্তু এবার যেটা হচ্ছে, এবার কি বলে দিয়েছে, বলেছে 1 hour উইথ সেকশনাল টাইমার ফর 15 মিনিটস ফর ইচ সাবজেক্ট। সেটা কি হচ্ছে, যারা ব্যাংকের পরীক্ষা দাও তারা খুব ভালো করেই জানো কি হবে। এই যে প্রথম ধরো তোমার কোশ্চেন পেপারটা খোলার পর জেনারেল ইন্টেলিজেন্সের কোশ্চেনগুলো প্রথমে এলো, এখানে 25টা কোশ্চেন। এই 25টা কোশ্চেনের জন্য কিন্তু টাইম কত বরাদ্দ আছে, 15 মিনিট। কত বরাদ্দ থাকবে, 15 মিনিট। এই 15 মিনিটের পরে কিন্তু এই জেনারেল ইন্টেলিজেন্সের সেকশনটা বন্ধ হয়ে যাবে। তোমরা কিন্তু এই সেকশনটাতে আর ফিরে আসতে পারবে না। এখানে ম্যাক্সিমাম মার্কস 50, যেটা আগের বার ছিল সেরকমই আছে। ধরো এরপরে জেনারেল অ্যাওয়ারনেস খুললো, সেটার জন্য 15 মিনিট থাকবে। এবার স্টুডেন্টদের মনে হতে পারে যে না, এখানে তো 15 মিনিট টাইম আছে, তাহলে আমি কি 7 মিনিট প্রথমে জেনারেল ইন্টেলিজেন্স করব, তারপরে আমি কি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কিছুক্ষণ করে নেব, সেই কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আমি 10 মিনিট করে নেব, তারপরে 5 মিনিট আমি ইংলিশ করে নেব, নিয়ে আমি আবার জেনারেল ইন্টেলিজেন্সে ফিরে আসবো। এটা কিন্তু হবে না। একটা সেকশন যখন খুলবে, সেকশন 1 অ্যাট এ টাইম খুলবে, এবং সেই 15 মিনিটে তোমাকে ওই সেকশনটার কোশ্চেনই করতে হবে। তুমি অন্য কোনো সেকশানে স্কিপ করে যেতে পারবে না। যদি স্কিপ করে যেতে মানে স্কিপ যদি হয়ও, যখন তোমরা টেস্ট দেবে, স্কিপ হলে কিন্তু সেই প্রিভিয়াস সেকশানে কখনোই ফিরে আসা যায় না। তাই বি কেয়ারফুল। এটা কিন্তু এবার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি চেঞ্জ। কি হচ্ছে, প্রত্যেকটা সেকশানে কিন্তু আলাদা আলাদা করে টাইমিং অ্যালট করে দেওয়া হয়েছে। এবার যেটা এবার টিয়ার 1-এ হচ্ছে, সেটা কিন্তু একই জিনিস টিয়ার 2-তে হবে। দেখো এখানে কি পেপার 2-তে কী আছে, সেকশান পেপার, যেখানে পেপার টায়ার 2-র ক্ষেত্রে পেপার 1-এ কি সেশন 2 hour 15 minutes অ্যালোটেড, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস হবে এবং রিজনিং হবে। এবার কি বলা আছে, সেকশনাল টাইমার 30 মিনিটস ইচ সাবজেক্ট, অর্থাৎ নাম্বার অফ কোশ্চেন ম্যাথমেটিক্সে 30টা থাকছে, তার জন্য 30 মিনিট সময়, রিজনিংয়েও 30টা থাকছে, তার জন্য কিন্তু 30 মিনিট সময়। বোঝা গেল? তাহলে সময়টা কিন্তু প্রত্যেকটা, যেমন এখানেও কিন্তু তুমি রিজনিং থেকে কখনোই আবার ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিতে ফিরে যেতে পারবে না, সেটা একই রকম। এই যে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আছে, কি বলেছে এখানে দেখো 45, এবং এখানে কি আছে 25টাই কোশ্চেন। এবার কি বলেছে, 1 hour-এর মধ্যে উইথ সেকশনাল টাইমার 40 মিনিটস ফর সাবজেক্ট দ্যাট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 20 মিনিটস ফর সেকেন্ড সাবজেক্ট, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তাহলে এখানে 45টা কোশ্চেনের জন্য তুমি পাচ্ছ 40 মিনিট, এখানে 25টা কোশ্চেনের জন্য তোমরা কত পাচ্ছ, 20 মিনিট। তাই এবার কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে টাইমটা বাড়াতে হবে। অনেকে বেশিরভাগ স্টুডেন্টই 15 মিনিটে ম্যাথ কোয়ান্ট কমপ্লিট করতো না, আমি টিয়ার 1-এর কথা বলছি, সেটা তারা 22-তে নিয়ে যেত। আবার ধরো আমি ধরছি রিজনিংও 15 মিনিটে করতো না, সেটাকেও তারা 20-তে নিয়ে যেত। এবার কী হতো, ইংলিশ এবং জিকেটা তো যদি পারলে না পারলে স্কিপ করে, অনেককে আমি দেখেছি জিকে 5 থেকে 7 মিনিটেও কিন্তু সে জিকে সেকশনটাকে স্কিপ করে করে চলে গেছে। জিকে তো ওরকমই, জিকে যদি পারো তাহলে তো তোমার সেটা উত্তর দিতে 1 সেকেন্ডও লাগছে না, কিন্তু যদি তুমি না পারো তাহলে ভাবছো, কিন্তু ঠিক আছে পেরে গেলে, আবার অনেকেই ভাবছে যে পারলাম না তাহলে স্কিপ করে গেলাম, তাহলে 25টা কোশ্চেন করতে আর কতক্ষণই বা লাগে। কিন্তু তোমরা কিন্তু এখন 15 মিনিটের আগে কোনো সেকশানই কিন্তু স্কিপ করতে পারবে না। বোঝা গেল? এবার এখানেও কিন্তু কি আছে, সেকশন 3 কম্পিউটার নলেজ, এখানে 15 মিনিটস ফর ইচ সেকশন 3 and 4, ডেটা এন্ট্রির জন্য ডেটা এন্ট্রি স্পিড টেস্ট 3 প্রথম সেকশন যে 3টা আছে, সেই সেকশন 3-তে প্রথমের জন্য কি আছে, এই সেকশনের জন্য থাকছে 15 মিনিট, দ্বিতীয় সেকশনের জন্য 15 মিনিট থাকছে। এবার যারা স্ট্যাটিস্টিক্সটা জেনারেল অ্যাওয়ারনেস ফিনান্স ইকোনমিক্সের দেবে, তাদের আলাদা কোনো ব্যাপার নেই। স্ট্যাটিস্টিক্সের পুরো 100 মার্কসের জন্য সে পুরো 2 ঘন্টাই পাচ্ছে, আর বাকি জেনারেল স্টাডিজ ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের জন্য কিন্তু তার কোনো সেই কিছু পাচ্ছে না। এবার অনেকের থাকে যে কারা অ্যাপ্লাই করতে পারছি, কারা অ্যাপ্লাই করতে পারছি না। এখানে দেখো, এখানে তোমাদের সেকশনগুলো দেওয়া আছে, সবসময় বলে দেওয়া আছে যারা অ্যাপিয়ারিং, যারা
যারা অ্যাপিয়ারিং পরীক্ষায় অর্থাৎ গ্র্যাজুয়েশনে যারা অ্যাপিয়ারিং তারা কিন্তু দিতে পারবে, কিন্তু 1 আগস্ট 2026 মধ্যে তোমার হাতে তোমার রেজাল্টটা লাগবে। সেই রেজাল্টটা যদি তুমি 1 আগস্ট 2026 মধ্যে তুমি পেয়ে যাও তাহলেই কিন্তু তুমি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, না হলে কিন্তু পারবে না। ক্লিয়ার? এবার পেপার 1 ইনক্লুডেড ফলোয়িং 4 সেকশন দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, এটা টায়ার 2টা দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেন্সিভ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। নেক্সট সেকশন 3তে আছে কম্পিউটার নলেজ টেস্ট এবং সেকশন 4-এ আছে কি ডেটা এন্ট্রি স্পিড টেস্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গেল আমাদের পরীক্ষার জন্য যে বেসিক যে আমাদের নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশানটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে দিলাম। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে কোনো জায়গায়, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ভালো করে নোটিফিকেশানটা, ফর্ম ফিল আপ করার আগে ভালো করে নোটিফিকেশানটা পড়ো, কিভাবে ফটো আপলোড করতে হবে, কিভাবে সাইন আপলোড করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে পড়বে। না পড়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। আর ওই যে বলেছে দুবার, প্রথমবার তুমি যদি ফর্মটাকে ফিল আপ করে কারেকশান করতে চাও তাহলে 200 টাকা, দ্বিতীয়বার করলে কিন্তু 500 টাকা। টাকাটার থেকেও বড় কথা, দ্বিতীয়বার করার পরেও কিন্তু কারো যদি কখনো মনে হয়ে যায় যে না আমার এখনও বাকি আছে, আমার এখনও কারেকশান, সেটা কিন্তু আর পসিবল নয়। তাই খুব ভালো করে কেয়ারফুলি কিন্তু আমাদের যে নোটিফিকেশানটা আছে সেটাকে পড়বে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবে। কী কী ডকুমেন্ট লাগছে এখানে দেখে নেবে, আধার কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, এই ডকুমেন্টগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে মানে একদম পার্টিকুলার ডকুমেন্ট, যেগুলো আমাকে কী বলবো ফটো আইডি প্রুফ হিসেবে এইগুলোকে গণ্য করা হবে। যদি এছাড়া কিন্তু অন্য কিছুকে ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে না। তাই খুব ভালো করে কিন্তু নোটিফিকেশানটাকে পড়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে। ওই যে আবার একই কথা বলছি, যদি কারো কোনো কনফিউশন থাকে সে কিন্তু আবার কমেন্ট সেকশানে জানাবে, কমেন্ট সেকশানে কিন্তু আনসার দিয়ে দেওয়া হবে। নেক্সট, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।